ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি নদীর উপর নরখাদক, প্রথম ও দ্বিতীয় পর্ব একসাথে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নিষিদ্ধ গল্পঘর। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী, নিঃশব্দ, শান্ত, অথচ রহস্যময়। বাতাস আর নদীর স্রোত চলে তাদের নিজের মতোই। সেদিন বিকেলের দিকে একজন লোক এসে বলল, মাঝি, যাবেন নদীর ওপার? একটা লাশ নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি সামি, নিষিদ্ধ গল্পঘরের একজন টিম মেম্বার। আজ পাঠালাম আমার কালেক্ট করা প্রথম গল্প। ঘটনায় যাচ্ছি, যা শুনবেন ভয়কে উপভোগ করবেন। নদীর অন্যান্য 10 জন মাঝির মতোই সাইফুল একজন সাধারণ মাঝি। তার কাজ লোকজনকে নদী পারাপার করানো। সেদিন বিকেলে এক লোক দৌড়ে এসে বলল, মাঝি, একটু ওপারে যাবেন? হাসপাতালে আমার ভাই মারা গেছে। অ্যাম্বুলেন্স দিয়ে এই পর্যন্ত এনেছি, কোনো মাঝি লাশ পার করছে না। আপনি একটু দয়া করে দিয়ে আসেন, ভাড়াও লাগলে ডাবল দেব। সাইফুল একটু ভেবে দেখল। বিকেল শেষ, মাগরিবের আজানও প্রায় শুরু হবে। এই সময় নদী পার হওয়া ঠিক হবে কিনা সে দ্বিধায় পড়ে গেল। লোকটা আবার বলল, ভাই, এত চিন্তা কইরেন না, আমার এই বিপদ থেকে আজ উদ্ধার করেন আপনি। অবশেষে সাইফুল রাজি হল। লাশটা তুলে নৌকায় রাখতেই লোকটি বলল, আপনি ধীরে ধীরে চলে যান, ওপারে আত্মীয় স্বজন অপেক্ষা করছে। আমি অ্যাম্বুলেন্সের ভাড়া বুঝিয়ে দিয়ে আসছি। সাইফুল বলল, একাই লাশ নিয়ে যাব? আপনার যাওয়া দরকার। লোকটি হেসে বলল, আরে যান, আমি পিছনেই আসছি। কথাগুলো সাইফুলের মাথায় ঠিকভাবে ঢুকছিল না, তবু নীরবে যাত্রা শুরু করল। প্রায় 30 মিনিট পরে মাগরিবের অন্ধকার আরও ঘন হয়ে আসছিল। হঠাৎ সাইফুল দেখল লাশের ঠিক সামনে কেউ একজন বসে আছে। শরীর কাঁপতে শুরু করল তার। হাত কাঁপা গলায় ডাক দিল, কে ওখানে? 2 সেকেন্ড নীরবতা, তারপর ধীরে ধীরে মাথা তুলল সেই ব্যক্তি। আর সাইফুলের বুকের রক্ত যেন শুকিয়ে গেল। যে লোকটা লাশ পাঠাতে এসেছিল, যে লোকটা বলেছিল আমি পিছনে আসছি, সেই লোকটাই বসে আছে লাশের পাশে। তার মুখ বেয়ে ঝরছে তাজা রক্ত, মুখের কোণে কিছু চিবনোর শব্দ। সে লাশ থেকে কিছু একটা খাচ্ছিল। চোখে কোনো মনি নেই, এক অদ্ভুত দানবীয় দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফুলের দিকে। লোকটা হাত দিয়ে ইশারা করল। গলার কণ্ঠ যেমন পুরোটাই চেঞ্জ। সে বলল, কি মাঝি, ভাড়া লাগবে না? ডাবল ভাড়া। সাইফুল চিৎকার দিয়ে আল্লাহ বলেই উঠে দাঁড়াল, কিন্তু তার হাত পা অসাড় হয়ে যাচ্ছে। মনে হলো এই নদীতেই আজ তার মৃত্যু লেখা আছে। লোকটা আবার লাশের দিকে ঝুঁকল। কাফন ছিঁড়ে, বুক চিরে ভেতর থেকে এক টুকরো কলিজা বের করল। ধীরে ধীরে সেটা মুখে পুড়ে খেল। সাইফুল ভালো মতনই জানত এই লাশের পর তার পালা। ভয় কোনো সূরা বা দোয়া মনে আসছিল না তার। কোনো রকম সূরা ফাতেহা পড়েই লাফ দিল নৌকা থেকে পানিতে। সাঁতরাতে এক পর্যায়ে বারে এসে পড়ল। ঠিক তখনই সে ফজরের আজান শুনতে পারল। ফজরের আজান কানে আসা মাত্রই সে সেন্সলেস হয়ে পড়ল। জ্ঞান ফেরার পর সাইফুল তার নৌকাকে দেখতে পেল তার পাশেই বাঁধা অবস্থায়। রাষ্ট্রীয় আগের মতনই পড়ে আছে নৌকায়। নৌকাটির সামনে যেতেই সাইফুল দেখল লাশের বুক এখনো ফাড়া। তাহলে কালকে যা হয়েছে সবই সত্য। অতঃপর সাইফুল নৌকা নিয়ে গেল ও পারে, লোকটার আত্মীয়দের কাছে। সবাই লাশ দেখে অবাক হয়ে গেল। এ কি অবস্থা লাশের! সামনেই দাঁড়িয়ে সেই লোক বলল, ভাই, সারা রাত কোথায় ছিলেন? আর লাশেরই কি অবস্থা, কিছু বলেন? তার শার্টের কলার ধরে বলল, আপনি আমাকে একা রেখে গেছেন, জানেন রাতে আমার সঙ্গে কি হয়েছে? তার কথা শুনে সবাই হতবাক। লোকটি বলল, ভাই, আজ আর যাইয়েন না, থাকেন এখানে। ভাবছেন ঘটনা এখানেই শেষ? ফেরার পথ এখনো আছে। ঘটনা এখানে শেষ হলেই পারত। সাইফুলের জীবনে ফেরার পথে ঘটতে চলেছে আরও ভয়ঙ্কর ঘটনা, যা থাকবে দ্বিতীয় পর্বে।
নিষিদ্ধ গল্পঘর। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি সামি, নিষিদ্ধ গল্পঘরের একজন টিম মেম্বার। আপনারা ইতোমধ্যে আমার পাঠানো গল্প নদীর উপর নরখাদকের প্রথম পর্ব শুনেছেন। আজ পাঠাতে যাচ্ছি সেই গল্পের দ্বিতীয় পর্ব। দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, চলুন ঘটনায় প্রবেশ করি। যা শুনবেন ভয়কে উপভোগ করবেন। সারাদিন কেটে যায় লাশের দাফনের কাজ শেষ করতে করতে। বিকেলের শেষ ভাগে সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে আবার নৌকা নিয়ে রওনা হয় সাইফুল। মনের ভেতরে অসম্ভব ভয় কাজ করলেও কিছুই তোয়াক্কা না করে সে নদীতে নামে। সে ভাবতেও পারেনি এই নদীতে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু। নদীর প্রায় মাঝখানে পৌঁছাতেই মাগরিবের আজান ভেসে আসে। সে নিজের গন্তব্যের দিকে এগোতেই থাকে। এতক্ষণ যেহেতু কিছু হয়নি, সে মনে মনে ভাবছিল আজ হয়তো ঠিকমতো পার হতে পারব। মাগরিবের আজান শেষ হয়। পুরো নদী নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর নদীর স্রোত। আর কিছুই শোনা যায় না। সূর্য পুরোপুরি ডুবে গেছে। সাইফুল নৌকা চালিয়ে এগিয়ে চলেছে। হঠাৎ করে তার মনে হলো তার নৌকার বৈঠা যেন কেউ নদীর নিচ থেকে শক্ত করে ধরে রেখেছে। শত চেষ্টা করেও সে বৈঠা চালাতে পারছে না। ভয়ে সাইফুলের শরীর কেঁপে ওঠে। সে বুঝে যায় আবারও কিছু একটা ঘটতে চলেছে। সে কুরআনের সূরা পড়তে শুরু করে। মনে মনে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে নাও। হঠাৎ তার বাম কানে ভেসে আসে এক ভয়ঙ্কর কণ্ঠ, যা করার করে নে, এবার আর যেতে দেব না তোকে। সাইফুল কিছুই ভেবে উঠতে পারছিল না। ভয় তার শরীর ও মন দুটোকেই দুর্বল করে দিচ্ছিল। সে বাম দিকে তাকিয়ে দেখে কেউ নেই। ঠিক তখনই একটি দমকা হাওয়া তার শরীরে আছড়ে পড়ে। গায়ের লোম খাড়া হয়ে যায়। চারপাশের পরিবেশ আবার আগের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, এবার যদি এর হাতে পড়ি আমার আর নিস্তার নেই। তড়িঘড়ি করে সে বৈঠা নৌকায় তুলে রাখে এবং নৌকার এক পাশে দাঁড়িয়ে জোরে জোরে আজান দিতে শুরু করে। আজান শেষ হবার সাথে সাথেই পানির ভেতর থেকে উঠে আসে সেই নরখাদক অবয়ব। ভয়ে সাইফুল কিছুই করতে পারছিল না। দোয়া পড়বে, শরীর বন্ধ করবে, না আবার আজান দেবে, কিছুই মাথায় আসছিল না। অবয়বটি ভয়ঙ্কর এক বিকৃত হাসি হেসে বলে, আজ তোকে কে বাঁচাবে? আজ তোর কলিজাটাই আমি খাবো। এই কথা বলেই সে আবার হাসতে শুরু করে। সাইফুল নিজেকে সামলানোর চেষ্টা করে। কোনো রকমে কিছু দোয়া পড়ে, শরীর বন্ধ করে ফেলে। নরখাদক অবয়ব গর্জে ওঠে, আজ যাই করিস তোকে আমি ছাড়ব না। এরপর দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর ধস্তাধস্তি। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত সুগন্ধিময় বাতাস সাইফুলের শরীরে এসে লাগে। সে দেখতে পায় শূন্যে ভেসে থাকা ২-৪ অবয়ব সেই নরখাদকের সাথে লড়াই করছে। এক পর্যায়ে নরখাদক অবয়ব হার স্বীকার করে। যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, তোকে আর একদিন এই নদীতেই পাব, সেদিন তোকে কে বাঁচায় দেখে নেব। সে মিলিয়ে যায়। এরপর ৪ জনের মধ্যে একজন সাইফুলের সামনে এসে সালাম দেয়। সাইফুল সালামের জবাব দেয়। সে বলে, ভয় পাবেন না, আমাকে পাঠানো হয়েছে আপনাকে সাহায্য করার জন্য। সে আরও বলে, সেদিন আপনি যখন নদীতে লাফ দিয়েছিলেন ওটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল। সময় মতো আমরা না এলে এই নরখাদক আপনাকে মেরেই ফেলত। আপনার হেফাজতের জন্যই আমাদের পাঠানো হয়েছে। সাইফুল জিজ্ঞেস করে, কে আপনাদের পাঠিয়েছে? কিন্তু উত্তর না দিয়ে তারা অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হবার সময় শুধু বলে যায়, আপনি সাবধানে বাড়ি যান। এই প্রশ্নের উত্তর আপনার দাদি আপনাকে দেবেন। এখানেই শেষ করছি নদীর উপর নরখাদক দ্বিতীয় পর্ব। ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর নিয়ে আরেকদিন আবার ফিরব নতুন একটি ঘটনার সাথে। সাইফুল ভাইয়ের এই গল্পের অন্তিম পর্ব এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে মিলবে সব প্রশ্নের উত্তর। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন নিষিদ্ধ গল্পঘরের জন্য। ভয়ঙ্কর ও রহস্যময় গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিষিদ্ধ গল্পঘর। আসসালামু আলাইকুম।